সঠিক পরিকল্পনা মনেই তোমার 50% কাজ এমনিতেই শেষ। একটা কথা আছে, প্ল্যানিং উইথাউট অ্যাকশন অ্যান্ড অ্যাকশন উইথাউট প্ল্যানিং বোথ আর ইউজলেস। তার মানে কি? তার মানে এটাই, প্ল্যানিং ছাড়া কোনো কাজ করা যায় না, আর কাজ করতে গেলে তোমাকে প্ল্যানিং চাই, প্ল্যানিং ছাড়া কোনো কাজ হয় না। আজকের চ্যাপ্টার হচ্ছে প্ল্যানিং, ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, কারণ তোমাদের এই চ্যাপ্টার থেকে 7 নম্বর এমসিকিউ আসবে, চিন্তা নেই, সানুদা আছে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাবো। প্ল্যানিং এ যদি শুরু করতে যাই, প্রথমে ডেফিনেশনটা পড়তে হবে বা সংজ্ঞাটা পড়তে হবে যে প্ল্যানিং এর সংজ্ঞা কি, প্ল্যানিং এর ডেফিনেশন কি। প্ল্যানিং এর ডেফিনেশন হচ্ছে প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ থিঙ্কিং অ্যান্ড মেকিং এক্সপ্লিসিট দ্য স্ট্র্যাটেজি, অ্যাকশন অ্যান্ড রিলেশনশিপ নেসেসারি টু অ্যাকমপ্লিশ অ্যান ওভারঅল অবজেক্টিভ অ্যান্ড পারপাস। এটার মানে হচ্ছে এইটাই যে আমরা একটা জিনিস যখনই কাজ করব ভাবি, তার ভাবনার আগে আমি একটা জিনিস প্ল্যানিং করে নিই, যে এই কাজটা করার আগে আমি একটা ভাবি। এবার আজকে ভিডিওটা দেখছো বা আজকে তোমরা যেটা পড়তে এসছো, এটা ভেবে এসছো যে কালকে রাত্রে যে আজকে সকালবেলা সানুদার কাছে পড়া আছে, সকালবেলা উঠে আমাদেরকে পড়তে যেতে হবে বা পড়তে আসতে হবে, এটা যদি মাথার মধ্যে না থাকতো আজকে তোমরা ক্লাসের মধ্যে বসে থাকতে পারতে না। সত্যি কি না? বাস্তব তো। ইচ অ্যান্ড এভরি টাস্ক উই আর ডুইং থ্রু প্ল্যানিং। উইথাউট প্ল্যানিং কোনো কাজ আমরা করি না, করতে পারি না। যা করি, একটা যদি মশাকেও মারি, হাতে যদি মশা থাকে সেই মশাটাকেও মারি, তখন ওটা প্ল্যানিং করে মারি যে হ্যাঁ এটা প্ল্যানিং করলাম, এবার মামাকে কামড়াচ্ছে এবার মারলাম, দ্যাট ইজ প্ল্যানিং। তো প্ল্যানিং হচ্ছে একটা এক্সপিরিয়েন্স স্ট্র্যাটেজি দিচ্ছে, কীভাবে মারবো না হাত দিয়ে মারবো, চ্যাট করে মারবো, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি কখন আসে না, প্ল্যানিং যখন কনক্রিট হয়। প্ল্যানিং একটা ভুলভাল ভাবলো, সেটা কোনোদিনই সত্যি হয় না, অবাস্তব হয়। একজন এখন যদি ভাবে যে আমি এখন মিলিনিয়ার মাল্টি মিলিনিয়ার হয়ে যাবো দুদিনে, স্ট্র্যাটেজি প্ল্যানিং চলে এলো যে হ্যাঁ এরকম এরকম করবো, কিন্তু স্ট্র্যাটেজি আসবে না। কি করে কাজটা করবো, সম্পূর্ণ করার জন্য স্ট্র্যাটেজি দরকার। প্ল্যানিং নিয়ে আসে স্ট্র্যাটেজিকে, কান টানলে যেমন মাথা আসে, সেরকম প্ল্যানিং কাকে নিয়ে আসে, স্ট্র্যাটেজিকে। এই স্ট্র্যাটেজির একটা ওভারঅল অবজেক্টিভ দিয়ে ওই কাজটাকে সম্পূর্ণ করে দেয়। যেরকম আমরা যদি ভাবি যে আমরা পিকনিক করবো দুদিনের মধ্যে, সম্ভব কি সম্ভব না? হ্যাঁ কি না? সম্ভব, যদি মন চাই সম্ভব, কারণ আমাদের একটা প্ল্যানিং আছে। এরপর আমরা স্ট্র্যাটেজি দিলাম যে সবাই 300 টাকা করে দাও, তারপর আমরা আমাদের প্ল্যানিংটা সাকসেসফুল হয়ে যাবে। কেন? আমরা পিকনিক করে নেবো দুদিনের মধ্যে, হবে কি হবে না? তাহলে বাংলাকে কাম্য লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন বিকল্প থেকে কর্ম সম্পাদনের সবচেয়ে উপযুক্ত ও সর্বোত্তম উপায় স্থির করার প্রক্রিয়াই হলো পরিকল্পনা। আমরা যে কোনো পরিকল্পনা করি, প্রথমে নিজেকে জিজ্ঞেস করি কি করবো, হোয়াট। আমরা এই যে পড়ছি, কেন পড়ছি, হোয়াট, কেন না, আমরা কিসের জন্য, হোয়াট, দেন ওয়েন, কখন, কিভাবে, কখন করব জিনিসটা, কোন সময়ের মধ্যে করব, হাউ, কিভাবে করব জিনিসটা, কার দ্বারা এই কাজটা হবে, বাই হুম, কার দ্বারা কাজটা হবে। লাস্ট প্রশ্ন হচ্ছে ওয়াই। দেখো, যার যত ওয়াই শক্ত, সে তত তাড়াতাড়ি নিজের সাকসেসে বা নিজের সিঁড়িতে উঠতে পারবে। কেন? ধরো তোমার মনে হচ্ছে যে আমি ফ্যাট লস করবো, তো ফ্যাট লস করার কোনো কারণই নেই, এমনি আনখাই ভাবছো যে আমি ফ্যাট লস করবো, তাহলে এটা কোনো যদি কারণ না থাকে যে না আমি নিজেকে ফিট করবো, আমি নিজের অ্যাপস তৈরি করবো, আমি নিজেকে একটা বডি বিল্ডার তৈরি করবো, আনটিল আর আনলেস তুমি যদি এটা না ভাবো, তাহলে তোমার কিন্তু ওই দুদিন মোটিভেশন থাকবে, সকালবেলা উঠবো, 3 দিনের দিন 9টা অবধি ঘুমাবে পড়বো। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় যে দুদিন যে কোনো কাজ কনসিস্টেন্সিতে করি, 3 দিনের বেলায় একদম সেই যেখানে ছিলাম পজিশনে সেখানে চলে এলাম। দুদিন মনে হবে যে ডায়েট করবো, মিষ্টি খাবো না, মাংস খাবো না, এই খাবো না সেই খাবো না, কিন্তু 3 দিনের বেলায় বা মা যখন একবার মুরগির মাংস রান্না করবে, যখনই ঝোলটা সেন্টটা উঠবে, তখন বলো না আজকে দিনটা ডায়েটটা ভাঙি, কালকে আবার খাবো। হয় কি হয় না? হয়তো। তাহলে এইটা হচ্ছে ওয়াইটা শক্ত নেই বলে। তো যা মনে রাখবে, প্ল্যানিং তখনই সাকসেসফুল হবে যখন তার ওয়াইটা শক্ত হবে। ওয়াইটা শক্ত মানে ইটের মতো নয়, ওয়াইটা শক্ত মানে হচ্ছে কারণ থাকবে যে আমি কিসের জন্য কাজটা করছি। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? ফিচার্স অফ প্ল্যানিং মানে বৈশিষ্ট্য প্ল্যানিং এর কি হতে পারে না, কনস্টিটিউশনাল দিক থেকে, গঠনগত দিক থেকে তার প্ল্যানিং হতে পারে, ক্রিয়াগত দিক থেকে তার প্ল্যানিং হতে পারে, এবং ডিজারেবল বা বাঞ্ছনীয় দিক থেকে তার প্ল্যানিং হতে পারে। প্রথম কথা, যে কোনো প্ল্যানিং হবে গোল ওরিয়েন্টেড। গোল ওরিয়েন্টেড মানে কি? গোল ওরিয়েন্টেড মানে কি বলতে পারবে কেউ? একটা গোল থাকবে, রাইট, নির্দিষ্ট কোনো আমার লক্ষ্য থাকবে। লক্ষ্য ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। এবং আমরা আজকে পড়তে আসছি উচ্চ মাধ্যমিকে 80% 90% পাওয়ার জন্য, তাই কি না? সত্যি কিনা? এত সকাল সকাল আমরা পড়তে আসছি কিসের জন্য? একটা ভালো কলেজে চান্স পাওয়ার জন্য, একটা ভালো জব পাওয়ার জন্য, একটা ভালো ব্যবসা করার জন্য। তার মানে একটা গোল অবশ্যই আছে, তাই প্ল্যানিংটা করছি যে আজকে সকালবেলা পড়তে আসতে হবে। আজকে 15 কিলোমিটার 20 কিলোমিটার মানে থেকে পড়তে আসছে, তাই তো? হ্যাঁ, অনেক দূর থেকে পড়তে আসছিস তুই আজকে, তো কিসের জন্য? যে আমার এই উচ্চ মাধ্যমিকের নাম্বারটা যেন বেশি ওঠে এবং আমি যেন ভালো নাম্বার পাই। তা কনস্টিটিউশন দিক থেকে প্রথম হচ্ছে গোল ওরিয়েন্টেড, লক্ষ্যমুখী হতে হবে। আর প্ল্যানিং হচ্ছে ম্যানেজমেন্টের প্রথম ফাংশন, যে কোনো প্রথম জিনিস হচ্ছে প্ল্যানিং। তুই যাই করিস না কেন, প্ল্যানিং ছাড়া কোনো কিছু হতে পারে না। প্রাইমারি ফাংশন মানে হচ্ছে প্রাথমিক, প্রথম, ম্যানেজমেন্টের প্রথম কাজ যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে প্ল্যানিং। ম্যানেজমেন্টের ফার্স্ট কাজ কি?
প্ল্যানিং ম্যানেজমেন্টের এটা এমসিকিউ তে দেবে, ধরে রাখ, দিয়েছে ধরে রাখ। যদি বলে যে which is the primary function of plan, which is the primary function of management, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং না ডিরেক্টিং, তোকে অপশন লিখতে হবে প্ল্যানিং, মনে থাকবে। আচ্ছা, ফরওয়ার্ড লুকিং প্রসেস মানে কি? ফরওয়ার্ড লুকিং মানে আমাকে সবসময় আগে দেখতে হবে। প্ল্যানিং কোনোদিন হয় না পিছনের দিকে, অতীতকে দেখে কোনোদিন প্ল্যানিং হয় না। অতীতের জন্য আমরা কোনোদিন প্ল্যানিং করি না যে আমি অতীতে এই ভুলটা করেছি, যাই ডোরেমনের গ্যাজেটটা নিয়ে পিছনে ঘুরে যাই এবং সব ঠিক করে দিয়ে চলে আসে। সম্ভব? এটা অবাস্তব, তাই না? তো প্ল্যানিং হয় শুধুমাত্র ফরওয়ার্ড লুকিং, আমাদের ভবিষ্যৎকে দেখেই হয় প্ল্যানিং, তাছাড়া কিন্তু ব্যাকওয়ার্ড লুকিং হয় না। ইন্টেলেকচুয়াল প্রসেস ভাই, প্ল্যানিং করতে গেলে একটা যদি কনক্রিট প্ল্যানিং করতে চাস তাহলে তোর মাথায় বুদ্ধিটা খুব লাগবে। প্ল্যানিং করার জন্য মনে রাখবি 3টে ইয়ের খুব প্রয়োজন আছে। এটা বইয়ের মধ্যে লেখা নেই, কিন্তু অনেক ম্যানেজমেন্টের বইয়ের মধ্যে লেখা আছে, এই বইয়ের মধ্যে লেখা নেই। 3টে ই খুব প্রয়োজন প্ল্যানিং করার জন্য। একটা হচ্ছে এডুকেশন, সেকেন্ড হচ্ছে এক্সপিরিয়েন্স, আর থার্ড হচ্ছে এক্সপেরিমেন্ট। আমাদের এই টিচিং লাইনে এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, আর আমি এক্সপেরিমেন্টও করতে পারবো। কিন্তু তোর যে লাইনে আছে, তুই তো মেকআপ করতে ভালোবাসিস, তাহলে তোর ওই 3টে লাইন যদি জানা থাকে, এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্ট, এইগুলো যদি তুই ইউটিলাইজ করতে পারিস তোর যে কোনো ফিল্ডে, তাহলে তুই যে কোনো ফিল্ডে সাকসেসফুল হবি। যে কোনো ফিল্ডে, হতে পারে টিচিং ফিল্ড, হতে পারে মেকআপ আর্টিস্ট, হতে পারে জব সেক্টর, হোয়াট এভার মেবি দ্য সেক্টর, যদি এই 3টে জিনিস তোর কাছে ক্লিয়ার থাকে, এডুকেশন, এক্সপিরিয়েন্স, এডুকেশন এক্সপিরিয়েন্স আর এক্সপেরিমেন্ট। তো এটা ইন্টেলেকচুয়াল প্রসেস, মানে একটা বুদ্ধিমত্তার কাজ ভাই। এটা একটা গরু ছাগল কিন্তু প্ল্যানিং করতে পারে না। আমরা তাদেরকে খাবার দিচ্ছি, কিন্তু তারা কোনোদিন এটা ভাবে না যে আমি কালকে পেট চালাবো, তার জন্য আমার কাছে ওয়ার্কার হয়ে লেবার কাটতে হবে মাঠে গিয়ে। ভাবে গরু ছাগল ভাবে এরকম কিছু, ওদেরকে আমরাই খাওয়াই। কিন্তু আমরা ভাবি সেটা, আমরা প্রত্যেকদিন প্ল্যানিং করি। আজকে সকালবেলা উঠে কি করবো, ঘুমাবো না মোবাইল ঘাটবো না কি করবো? বেশিরভাগ মোবাইলই ঘাটি আমরা, তাই তো? আর ঘুমাই সকাল 9টা 10টা অবধি, এটা বাস্তব কথা। অপারেশনাল ক্ষেত্রে কি কন্টিনিউয়াস, এটা প্ল্যানিং কোনোদিন শেষ হয় না। জীবনে মৃত্যুর আগে অবধি, শেষ নিঃশ্বাস অবধি আমরা প্ল্যানিং করে যাচ্ছি। একদম সত্যি কথা, শেষ নিঃশ্বাস অবধি। দেখবি যখন তুই মরে যাচ্ছিস, লাস্ট একদম বেডে শুয়ে আছিস, তখন তোর ছেলেমেয়েরা আসবে একটা কোর্ট পেপারে সাইন করাতে তোকে, বাবা তুমি মরছো মরো, একটা সাইনটা করে দাও, আমার সম্পত্তি চলে আসে। তার মানে কি, এটা ওদের মাথার মধ্যে তখনও প্ল্যানিং চলছে, তোর মাথার মধ্যে তাও প্ল্যানিং চলছে, না বাবা আমি সাইন করবো না, মরলে মরি, কিন্তু এই যা ছেলে আমাকে সারা জীবন দেখেনি, একে আমি কোনোদিনই আমার সম্পত্তির ভাগ দেবো না, তখনও প্ল্যানিং। তো লাস্ট নিঃশ্বাস অবধি আমরা প্ল্যানিং করে থাকি, ঠিক আছে? তো তোকে যদি বলে কেউ তুই পলিসিবাজ, হ্যাঁ তোকে যদি বলে কেউ, বা তোমাদেরকে যদি কেউ বলে তোমরা পলিসিবাজ ছেলে মেয়ে, বলছি থ্যাংক ইউ। কারণ পলিসিবাজ হওয়ার জন্য মাথার মধ্যে থিঙ্কিং প্রসেসটা লাগে, ভাবতে হয় পলিসি ভাবার জন্য, কাউকে ঠকানোর জন্য। মানে ঠকানো বলতে কারো ক্ষতি করা নয়, বাট কোনো কিছু পলিসি যদি হয়, হ্যাঁ বলবি হ্যাঁ আমি পলিসি বাস, কি হয়েছে, আমি ভাবতে পারি, আমার বুদ্ধি আছে, তুই গরু, তুই ভাবতে পারিস না। সেকেন্ড হচ্ছে ফোরকাস্টিং মানে কি, পূর্বানুমান করে নেওয়া, মানে কি হতে পারে তুই বুঝে যাবি। একটা কথা বল, তোদের যা এক্সপিরিয়েন্স আছে এখন মোটামুটি, তুই বুঝে যাবি যে এই যে মানুষগুলো যারা তেল মারছে তোকে, এরা 5 বছর পর বা 2 বছর পর থাকবে কি থাকবে না, মুখ দেখলে বুঝে যাবি, কারণ তোর কাছে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ কি না? এখন করুক, যতই ফেসবুক ইয়েতে ফটো ছাড়ুক, আমি জানি এর কি হবে শেষ গতি, হ্যাঁ যতই মানে শো অফ করুক, লাস্ট আমি জানি কি হবে। হ্যাঁ তো এরকম ওটাকেও না, মানে সব টাকাটাকে আর কি বলবো, ওদেরকে কাটতে দেয় আর কি বলবো। হ্যাঁ ওইটাই আছে ব্যাপার, পূর্বানুমান করা মানে ওইটা শুধুমাত্র ওইটা নয় যে কেটে যাওয়া, কেটে যাওয়া, ওর কাছে ওর সঙ্গে কেটে যাওয়া। পূর্বানুমান করে এখানে ফ্যাক্টরির দিক থেকে যে আগামী 5 বছর পর আমার কোম্পানিটা দাঁড়াবে কি দাঁড়াবে না, এটা তোরা ওইরকম ভাবিস না যে কেটে যাওয়াকে সবসময় বলছে যে ফোরকাস্টিং করা। কেটে থাক, জুড়ে থাক, সবাই ভালো থাক, তাই না? আর যারা সিঙ্গেল আছিস, ভালো আছিস, সতর্ক থাক, কোন দিন নীল ড্রামে ঢুকে যাবি তার নাই ঠিক। দেখো থার্ড হচ্ছে শর্ট রেঞ্জ আর লং রেঞ্জ। আমরা প্ল্যানিং করি শর্ট রেঞ্জের জন্য, লং রেঞ্জের জন্য। লং বানান কি লিখেছি রে বাবা রে, শর্ট রেঞ্জ আর লং রেঞ্জ। লং রেঞ্জ মানে কোনগুলো, 5 বছরে আমি 5 বছর পর কোন জায়গায় দাঁড়াবো। আর শর্ট রেঞ্জ মানে মা আজকে দুপুরবেলা কিন্তু আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, এটা হচ্ছে শর্ট রেঞ্জ। কোম্পানির ক্ষেত্রে কি 1 মাসের কি প্ল্যানিং হতে পারে, নেক্সট 5 ইয়ার্স পরে কি প্ল্যানিং হতে পারে। প্রত্যেকটা কোম্পানির বড় বড় ইনস্টিটিউটের তারা কিন্তু পরের 5 বছরটা ভেবে রাখে যে নেক্সট 5 ইয়ার্সে কি করবো। এবং যারা ইন্টেলেকচুয়াল পার্সন, শুনে রাখ, যারা বুদ্ধিমান পার্সন, তারা কি করে আগামী 5 বছর কি হবে, কি হতে চলেছে, সেভাবে নিজেকে পরিস্থিতিতে মানে অ্যাডাপ্ট করে না। যেরকম এখনকার জেনারেশনে এআই বল, চ্যাট জিপিটি বল, এইসব জেনারেশন, কম্পিউটারাইজড জেনারেশনটা এখন চলে এসছে। অনলাইন এডুকেশন বল চলছে তো, হ্যাঁ অনলাইন এডুকেশন বল, সব চলে এসছে। তোরা এখন জানিস যে কোনো ইউটিউব চ্যানেলে খুললে কমার্সের দারুণ ভিডিও পেয়ে যাবো। আগামী 5 বছর পর এটাও জানিস যে আগামী 5 বছর পর কোনো অফলাইন টিচার হবেও না,
এটা ভেবে রাখ। যারা অফলাইন ছিল সব কটা শেষ হয়ে যাবে, কারণ এখন যদি ওরা অনলাইনটাকে অ্যাডাপ্ট না করতে পারে। তা আমি জানি আগামী 5 বছর পরে কী হতে চলেছে, অফলাইন এডুকেশনটা অনেকটাই প্রায় মানে অ্যাবলিশড হয়ে যাবে আস্তে আস্তে, আর অনলাইন এডুকেশনের উপরে পুরোপুরি ভিত্তি হবে। কারণ এখন অনলাইনে গ্রাফিক্স দিয়ে পড়াশোনা করাচ্ছে, কত কত অ্যাডভান্স আমাদের টেকনোলজি, হ্যাঁ কি না? তুই ভাব এখনকার দিনে আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করছি এখনো, স্টিল নাও এখন আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করছি, তো 40% আর 60% করছি অনলাইন, গুগল পে, ফোনপে দ্বারা, ঠিক আছে? এই 60%টা আগামী 5 বছরের মধ্যে 80 থেকে 90% হয়ে যাবে। অনলাইন ট্রানজ্যাকশন করবো 80 থেকে 90%, আর 10% করবো ক্যাশ ট্রানজ্যাকশন। আর আগামী 2040-এর মধ্যে পুরো হয়ে যাবে ডিজিটালাইজড ইন্ডিয়া। দেয়ার উইল বি নো ক্যাশ, অনলি digitalized transaction. Online, phone pay, Bharat Pay, Amazon Pay, that type of transaction will be going on. So if you are a beggar, then also you have to be adapt the technology or modernization. Otherwise, you will just backdated. বুঝতে পারছিস ব্যাপারটা? ফ্লেক্সিবিলিটি, প্ল্যানিং এর মধ্যে ভাই ফ্লেক্সিবিলিটি থাকা খুব প্রয়োজন। আজকে যেভাবে আমি পড়াশোনা করাচ্ছি তোদেরকে, ধর বাই চান্স বললো উচ্চ মাধ্যমিকের 2 মাস 3 মাস আগে যে সিলেবাস চেঞ্জ, এই না 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 সরি, আচ্ছা তোদের বছর তোদের পেরিয়ে গেলি, তার পরের বছর থেকে ধরে রাখ বললো আবার সেই পুরোনো সিলেবাস এক্সাম হবে, তার মানে আমাকে আবার সেই পুরোনো সিলেবাসটাকে অ্যাডাপ্ট করতে হবে, করতে হবে কি করতে হবে না? তার মানে পুরোনো সিলেবাসকে যদি অ্যাডাপ্ট করতে আমাকে সেই পুরোনো বইগুলো ঘাটতে হবে আবার। তার মানে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। যারা এখন কথা বলছে, অনেক টিচার আছে আমি জানি, তারা এখনো পুরোনো সিলেবাসই পড়াশোনা করাচ্ছে, এমসিকিউ মক টেস্ট করাচ্ছে না, এমসিকিউ পেপার সলভ করাচ্ছে না, কারণ এটা না করলে স্টুডেন্টদের কোনোভাবে 80% ওঠানো সম্ভব নয়। মক টেস্ট দিতেই হবে আর এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে। তাছাড়া বই পড়লে, শুধুমাত্র বই পড়লে একদম কোনো সম্ভব নয় 60 থেকে 70% আনা বা 80% আনা। এমসিকিউ প্র্যাকটিস প্রচণ্ড প্রয়োজন। চ্যাপ্টার করছো এমসিকিউ করো, চ্যাপ্টার করছো এমসিকিউ করো, এমসিকিউ প্র্যাকটিস, লটস অফ প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এবার হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম। আমি ফ্লেক্সিবিলিটি মানে বললাম প্রত্যেকটা মুহূর্তে যখন চেঞ্জ হয়, সেই চেঞ্জের সময় আমাকেও নিজেকেও চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমি ব্যাকডেটেড হয়ে যাবো, আমি এই সমাজ থেকে আলাদা হয়ে যাবো। এই সমাজ থেকে আলাদা হয়ে তো লাভ নেই, সমাজের মধ্যে থেকে আমি কাজ করতে হবে। বোঝা যাচ্ছে? ইন্টিগ্রেটেড সিস্টেম, একটা প্ল্যানের সঙ্গে যেন আরেকটা প্ল্যান যুক্ত থাকে। আমি যদি এখন পড়তে আসি, তার মানে দাদা মনে রাখবি সানুদা ছাড়বে সকাল 9টা থেকে 9:30টার সময়, সেই সময় বাড়িতে গিয়ে আমি কি করবো? কচুরি খাবো, নয় মুড়ি খাবো, নয় ঘুগনি খাবো, নাহলে অন্য কিছু খাবো। আমি প্ল্যানিংটা এখনই ভেবে নিয়েছি, এখনই ভেবে নিয়েছি যে ঘরে গিয়ে কি খাবো, বা এটা ভেবে নিয়েছি যাবো 11টার সময় ঘুমটা মারবো 2টো অবধি, তারপর আবার ভাত খাবো, আবার ঘুম মারবো। এটা ভেবে নিয়েছি অনেকে এখন মাথার মধ্যে। আবার এটা ভেবে নিয়েছি যে ছুটিটা হতে দেয়, এত বক বক করছে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি বেরোবো আর এখান থেকে বেরিয়ে হয়ে যাবো। তো সবারই একটা আমার প্ল্যানিং দেওয়া আছে ভাই। ইন্টিগ্রেটেড সিস্টেম মানে একটার সঙ্গে একটা যুক্ত, ইন্টার রিলেটেড, একটা প্ল্যানিং এর সঙ্গে একটা প্ল্যানিং যুক্ত। এবার যদি তুই সকালবেলা পড়তে আসিস নি, যারা যে পড়তে আসিস নি তারা নিশ্চয়ই ঘরে গাল খাচ্ছে মা বাবার কাছে, বা কথা শুনছে যে সকালবেলা পড়া ছিল, পড়তে এলো না, কিছু না, এখন ঘুমাচ্ছে, খাচ্ছে, সারাদিনই খাবে, তার থেকে একবার 2 ঘন্টার জন্য পড়তে এলে তো কোনো অসুবিধা হয় না, চলে আসতে হয়। অ্যাকশনেবল, দেখ আমি আগের দিনই বলেছিলাম, আবার বলছি, প্ল্যানিং উইথাউট অ্যাকশন আর অ্যাকশন উইথাউট প্ল্যানিং বোথ আর ইউজলেস। প্ল্যানিং আছে অ্যাকশন নেই, আর অ্যাকশন আছে প্ল্যানিং নেই, দুটোই কিন্তু ইউজলেস। ক্লিয়ার ক্লিয়ার না? অ্যাকশন উইদাউট প্ল্যানিং অ্যান্ড প্ল্যানিং উইদাউট অ্যাকশন বোথ আর ইউজলেস। আজকে যদি প্ল্যানিং করছি কিন্তু কোনো অ্যাকশনই নিচ্ছি না ভাই, জীবনে অ্যাকশনই নেই কোনো। কালকে ভাবছি ভোরবেলা 5টার সময় উঠবো, দেরি ভাবছি ওটা, আর কোনোদিন উঠছি না, ভোরবেলা 10টার সময় উঠছি, ভোরবেলা 10টা, তাহলে কোনোদিন আমার কিছু হবে? উন্নতি হবে না। রাত্রেবেলা ভাবছি রাত্রেবেলা আজকে রাত জেগে পড়াশোনা করবো, 10 মিনিট পড়ছি, 10 মিনিট পড়ে ঘুমিয়ে দিচ্ছি। তো আমার একটা বন্ধু ছিল এরকম, আমার বন্ধুরা বিরাট প্ল্যানিং ছিল। প্ল্যানিং বলতে কিরকম, ধর 6 মাস আগে পরীক্ষা, তো 6 মাস আগে থেকে প্ল্যানিং করতো, 2 ঘন্টা এটা পড়বো, 2 ঘন্টা এটা পড়বো, 2 ঘন্টা এটা পড়বো, 1 ঘন্টা এটা পড়বো। তো ও ওরকমভাবে একদিন শুরু করলো, 2 দিন শুরু করলো, তারপর হয়ে গেল প্ল্যানিং হয়ে গেল, শিডিউল হয়ে গেল। তারপরে লাস্ট পরীক্ষার 1 মাস আগে, ভাই দেখ 8 ঘন্টা পড়বো, 8 ঘন্টা ঘুমাবো, আর 8 ঘন্টা অন্যান্য কাজ করবো, এটা বললো, হয়ে গেল। ওরা 1-2 দিন হলো, 1 মাস আগে 2 দিন করলো, নিয়ে তারপর ছেড়ে দিল। পরীক্ষার 7 দিন আগে, ভাই 12 ঘন্টা করে পড়বো দিনে, আর ঘুমাবো আর খাবো, হয়ে গেল, 1 দিন করে হয়ে গেল। লাস্ট 1 দিন পরীক্ষা আছে, ভাই দেখ 1 দিন পড়লে কেউ মরে যায় না, 24 ঘন্টায় পড়বো আজকে 24 ঘন্টা পড়ে কালকে 80% নিয়ে আসবো। আল্লাহ ঠিক আছে চ পড়ি। 24 ঘন্টা পড়ার প্রকল্প নিল, 1.5 ঘন্টা পড়লো, ভাই একটু শুয়ে নিই 8 ঘন্টা, তারপর করতে বসছে আবার। তো এরকম করে যখন 8 ঘন্টা পেরিয়ে গেল, 8 ঘন্টাটা কখন 8 ঘন্টা হয়ে গেল ও নিজেও জানে না। পরের দিন সকালবেলা পরীক্ষা, বলছে ঠিক আছে যা হয়েছে এই বছর ছেড়ে দে, পরের বছর দেখা যাবে, যা হবে দেখা যাবে। তো এইটা হচ্ছে প্ল্যানিং, ও প্রত্যেকটা মুহূর্তে প্ল্যানিং রেডি ছিল, ও কীভাবে নিজেকে ফাঁকি দেবো। তো এগুলো কিছু না, নিজেকে ফাঁকি দেওয়া ছাড়া আর কিছু নয়।
অ্যাকশন চাই। আর প্ল্যানিংটা সিম্পলিসিটি যেন হয়, কমপ্লেক্স না হয়, কমপ্লেক্স মানে জটিল না হয়। প্ল্যানিং হবে সাধারণ। সকালবেলা যদি আমি 6টার সময় না উঠতে পারি, 8টার সময় উঠবো, 8টা থেকে 10টা অবধি পড়বো, অসুবিধা কি আছে? রাত যদি না জাগতে পারি অসুবিধা নেই, সন্ধ্যের দিকে পড়ে নেবো। যে যখন যেখানে সুবিধা তখন সেখানে পড়তে শুরু করে দাও, আর না পড়তে পারলে আরো ভালো। প্ল্যানিং এর প্রসেস বা প্ল্যানিং এর প্রক্রিয়াটা কি, তাহলে এটা হবে প্ল্যানিং এর প্রসেস বা প্রক্রিয়া। কি করে প্ল্যানিং করবো বা প্ল্যানিংটার প্রক্রিয়াটা কি? প্ল্যানিং এর প্রক্রিয়া কি বা প্রসেস? প্রথমে সেটিং অবজেক্টিভ বা উদ্দেশ্য স্থিরকরণ করা, উদ্দেশ্যটাকে জানা যে আমি কি করতে চাই, আমার অবজেক্টিভটা কি। যেরকম কোম্পানির একটা অবজেক্টিভ থাকে, জানিস নাকি জানি না, ধর এইবারে সেল হলো 20 লাখ টাকা সেল, তো ওটা কোম্পানি থাকবে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে ওটাকে আমি 1 crore করা, 1 crore। ইয়েস, ওরা প্রত্যেক দিন ওটাকে নিয়ে ভাবে 20 লাখ টাকা কিভাবে 1 crore করবো, 1 crore টাকা কিভাবে 100 crore করবো। এটা হচ্ছে অবজেক্টিভস করবে, ওরা প্ল্যানিং করবে যে এটা কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, সেটিং অবজেক্টিভ মানে ওরা একটা লক্ষ্য স্থির করবে, আমাদেরকে 100 crore বা 1 crore করতেই হবে। সেকেন্ড থিং হচ্ছে ডিটারমিনেশন অফ প্রেমিসিস, মানে আমার তার জন্য অল্টারনেটিভ ভাবতে হবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। আমরা ভাবি না যখনই ক্রিকেট খেলাতেও দেখবি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি চলে, ফুটবল খেলাতেও প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি চলে, এবং কোম্পানি চালাতেও প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি চলে। যদি কোনো কোম্পানি উঠছে না শুধুমাত্র তার কম্পিটিটরের জন্য, তাহলে কোয়ালিটি বাড়াও, কম্পিটিটর থেকে বেশি ভালো কোয়ালিটি দাও, নয় তুমি দামটা কমিয়ে দাও, তাহলে তোমার কোম্পানি সেল বাড়বে। হ্যাঁ কি না? তাহলে আমার ভেরিয়াস অল্টারনেটিভ যেমন মানে অনেকগুলো অল্টারনেটিভ, যে এই অ্যাজাম্পশন গুলো করছি, প্ল্যান এ, প্ল্যান বি করছি, 80% 20% প্ল্যানিং করছি। হ্যাঁ, তো এইসব ভেবে ভেবে যে প্ল্যানিং গুলো করছি, এটা না হলে ওটা করবো, ওটা না হলে এটা করবো, এটা না হলে এটা করবো, এই যে বিভিন্ন ধরনের ভাবছি, এটাকে বলছে ডিটারমিনেশন অফ প্রেমিসেস বা অ্যাজাম্পশন করছি। আচ্ছা, আমি দেখছি, ধর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি দেখছি আমার 40 জনের রান্না করতে 6000 টাকা খরচা হচ্ছে ভালো করে খাওয়া দাওয়ার জন্য। তাহলে আমি ভাবলাম পরের বছর আমি 100 জনকে করবো, 100 জনের জন্য কত হতে পারে, এই যে আমি ভাবছি, অ্যাজাম্পশন করছি, এস্টিমেট করছি কত হতে পারে, কারণ আমি তো এক্সপিরিয়েন্স আছে না ভাই, আগের বছর করেছিলাম আমি, তাহলে আমি আগের বছর থেকে এইবার আমি এক্সপেরিমেন্ট করছি যে এইবারে কত হতে পারে। আগের বার 40 জনকে ছিল 7,000 টাকা খরচা ছিল, এবার 100 জন হবে কত টাকা খরচা হবে, এই যে অ্যাজাম্পশন করছি, এটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রেমিসেস, অ্যাজাম্পশন করা। হ্যাঁ, এটাকে বলা হয়। বুঝতে পারছিস না, পাচ্ছিস না কথাবার্তা? এবার মনে রাখবি এই ডিটারমিনেশন অফ প্রেমিসেসে দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল আর এটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল প্রেমিসেস আর এক্সটার্নাল প্রেমিসেস ভালো করে শুনবি। ইন্টারনাল প্রেমিসেসের মধ্যে কি ভাববো, আমি মাল কত টাকা নিয়ে আসবো, মাল কত টাকা বিক্রি করবো, কাকে রাখবো কাকে রাখবো না কোম্পানির মধ্যে, কে আমার মার্কেটিং ডিপার্টমেন্টে থাকবে, কে সেলস ডিপার্টমেন্টে থাকবে, এটা হচ্ছে ইন্টারনাল, মানে কোম্পানির ভেতরে যত ঝামেলা থাকবে প্ল্যানিং করবো, সব হচ্ছে ইন্টারনালের মধ্যে। যখনই এক্সটার্নাল মানে কি, পলিটিক্যাল ফ্যাক্টর, আমি ধর বিহারে আছি, তাহলে বিহার সরকারকে কিছু টাকা দিতে হবে আমাকে, আমি পশ্চিমবাংলায় ব্যবসা করছি, তাহলে পশ্চিমবাংলা সরকারকে কিছু ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে এক্সটার্নাল। বুঝা যাচ্ছে না? যাচ্ছে না? দেখবি মাঝে সাঝে যারা পলিটিশিয়ানস হয় তারা কিন্তু হপ্তা চাইতে চলে আসে, হপ্তা মানে ঘুষ ফুস চাইতে চলে আসে, অনেকে থাকে যে এখানে ব্যবসা করে খাচ্ছ, তুমি কোটি কোটি টাকা কামাচ্ছ, দেখবি হিংসাতে টাকা নিয়ে আসতে চলে আসে, যে টাকা দাও ভাই। তেমন এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, ওইগুলোকে কন্ট্রোল করতে হবে, কারণ তোকে বাইরের মানুষকে কন্ট্রোল করতে হবে, আবার নিজের ঘরকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? গভর্নমেন্ট পলিসি, ইন্টারেস্ট, ট্যাক্স, এগুলো সব পড়ে এক্সটার্নালের মধ্যে। ইন্টারেস্ট, ট্যাক্স, পলিসিস, এইগুলো সব পড়ে হচ্ছে এক্সটার্নালের মধ্যে। আর ইন্টারনালের মধ্যে কোনগুলো বলে কাঁচামাল, র মেটেরিয়াল। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এগুলো কিভাবে ম্যানেজ করবো, র মেটেরিয়াল বল, মেশিনারি বল, লেবার বল, কিভাবে ম্যানেজ করবো, এটা পড়ছে ইন্টারনালের মধ্যে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তারপরে হচ্ছে আইডেন্টিফাইং অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন। এবার বাদ বিচার করবো, আমি এটা করলে বেশি ভালো হয় কম টাকার মধ্যে, না ওটা করলে বেশি ভালো হয় কম টাকার মধ্যে, আমার কাছে অপশন থাকবে। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোকে দুটো অপশন দিলাম, একটা বাইক কিনবো নয় দামি ল্যাপটপ কিনবো, তোরা দুটোর মধ্যে একটা যে কোনো চুজ করবি। কেউ ল্যাপটপের খুব শখ, কারোর বাইকের বা স্কুটির খুব শখ, সে যেটা চুজ করবি, তার মানে তোর কাছে কি অল্টারনেটিভ আছে, এটা নয় ওইটা, এটা নয় ওইটা, এটা নয় ওইটা, মানে আমার সেম টাকার মধ্যে কিভাবে কি করলে কোম্পানিটা বড় হবে, অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? মানে এটা যদি না হয় তাহলে ওইটা কিভাবে হবে, ওটা করলে কি আমার সেম টাকা উঠবে? বুঝা যাচ্ছে কথা? ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ, ইভ্যালুয়েশন মানে কারণগুলো। ধর আমি একটা কথা বললাম, আমি যদি ল্যাপটপ কিনি তার জন্য আমার কি কি সুবিধা হতে পারে আর কি কি অসুবিধা হতে পারে, আর আমি যদি বাইক কিনি তার কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে। আমি ল্যাপটপ কিনলাম, ল্যাপটপ আমার ঘরে পড়ে থাকবে, অনেক সময় কাজে লাগাবো না, কিন্তু বাইকটাকে আমি যখনই মন খারাপ আমি বাইক বাইরে কিনে চলে যেতে পারবো, ঘুরতে নিয়ে যেতে পারবো, যেখানে যাই বাইকটাকে নিয়ে যেতে পারবো। আবার ল্যাপটপে কি আমি নতুন নতুন কাজ শিখতে পারবো, তখন আমি অ্যাডভান্টেজও দেখছি আবার ডিসঅ্যাডভান্টেজও দেখছি একটা প্রোডাক্টের আর একটা প্রোডাক্টের সাথে। হ্যাঁ কি না? কোনটা নিলে ভালো হয়, কোনটা করলে ভালো। ইভ্যালুয়েশন মানে ওটাকে জাত বিচার করা, বুঝলি, মানে এটার সঙ্গে ওটাকে কম্পেয়ার করা। ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ, ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ। আমি কি বললাম, মেরিটস আর ডিমেরিটস দেখা। মেরিটস মানে সুবিধা কি কি আছে আর অসুবিধা কি কি আছে, মেরিটস মানে সুবিধা আর ডিমেরিটস মানে অসুবিধা কি কি আছে, এটা করলে আমার অসুবিধা কি হতে পারে আর সুবিধা কি হতে পারে।
যখনই দেখে নিলাম ল্যাপটপ আর গাড়ির মধ্যে কোনটা সুবিধা আর কোনটা অসুবিধা, আমি তো গাড়িটাকে চুজ করলাম। চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। নেক্সট হচ্ছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। তাহলে বাইক থেকে চুজ করলাম, বাবা আমি বাইকই কিনবো, মা আমি বাইকই কিনবো, তাহলে এটা আমি অল্টারনেটিভটা চুজ করে নিলাম। ল্যাপটপ নেবো না মা, তোমার যখন অত ইয়ে নেই, আমাকে দুটো একসঙ্গে কিনে দিতে পারবে না, আমাকে বাইকটা কিনে দাও, তারপরে যখন আমার কাজে লাগবে, কলেজ শেষ হবে, তখন তুমি আমাকে ল্যাপটপ কিনে দেবে। মানে এটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, বাট এটা যদি কোম্পানির ক্ষেত্রে হয় অন্যভাবে হবে। প্ল্যান এ কাজে হচ্ছে না, প্ল্যান এ তো অত সাকসেসফুল হবে না, প্ল্যান বিটিকে কাজে লাগাও, কাজে হচ্ছে, মাথায় ঢুকছে। তার মানে চয়েস অফ বেস্ট অল্টারনেটিভ মানে সব থেকে বেস্ট কোনটা হচ্ছে সেটাকে কাজে লাগাও, রাইট? কাজে লাগানো তো মানে ভাবলে চলবে না যেটা আমাকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে দাও ইমিডিয়েটলি। আমরা অনেক কাজ শুরুই করতে পারি না কাল করবো ভেবে, অনেক কাজ আছে জীবনে, এমন এমন কাজ আছে তোরা ভেবেছিস যে কালকে শুরু করবো, কিন্তু কোনোদিন শুরুই করিস না। কিসের ভয়ে? লোকে কি বলবে, লোকে হাসবে, লোকে দুটো কথা শোনাবে, স্যাররা কি বলবে, ম্যাডামরা কি বলবে, রিলেটিভস কি বলবে, এটা ভেবে অর্ধেক সময় আমরা অর্ধেক কাজ শুরুই করতে পারিনি। সত্যি কথা হ্যাঁ কিনা বল, হাত তোল যারা যাদের এইটা ফেস করেছিস। সত্যি তো এটা, যে আমরা অনেক কাজ ভেবেছি, ধর ক্রিকেট খেলবে ভেবেছি ছোট থেকে, কিন্তু শুরুই করতে পারিনি। কেন বলতো? বয়স হয়ে গেছে আর পারবো না। ফুটবল খেলতে শুরু করেছি, ইচ্ছা আছে কিন্তু খেলতে পারছি না, লোকে কি বলবে, বাবা হাসবে, বাবা টাকা দেবে না। এডিটিং করার শখ আছে কিন্তু করতে পারছি না, পড়াশোনা এইচএস উচ্চ মাধ্যমিক এসব হাবি যাবি অনেক, নাচের শখ আছে নাচ করতে পারছি না, কেন? এইচএস উচ্চ মাধ্যমিক কিচ্ছু না বেটা, সব এক একটা এক্সকিউজ। যারা করা তারা ঠিক করে, এটাকে বলে ম্যানেজমেন্ট। যারা করা তারা ঠিক করে। যদি সারাদিন তুই 8 ঘন্টা পড়িস, 2 ঘন্টা যদি নাচে দিস বা তোর প্যাশনকে দিস, কোনো অসুবিধা নেই। আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ টিচার বলছি, নিজের প্যাশনকে ফলো করা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। খেলতে চাও খেলো, নাচ করতে চাও নাচ করো। লাস্ট হচ্ছে এই লাস্ট একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান। ভাবলে হবে না, কাজটাকে করো। আমি প্রত্যেকদিন ভাবছি ভোরবেলা 5টার সময় উঠবো, ভাবলে হবে না, ইমপ্লিমেন্ট করো। আজ থেকেই হবে, কাল থেকে নয়। যা করবো আজ করবো, আজ করবো এখনই করবো। যদি ভাবি আজকে পড়বো, বিকাল থেকে না, এখন থেকেই পড়ো, এখন ইমিডিয়েটলি পড়তে বসে যাও। আর আমরা দেখি ভাবি 5 মিনিট পরে করছি, ওই 5 মিনিটটা 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টাটা 2 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। আর ভাবি যখন আমরা 5 মিনিট একটু মোবাইলটা ঘেরে নিই, মোবাইলটাকে একটু ইনস্টাগ্রামটা চালিয়ে নিই, নিউজগুলো দেখে নিই, ফিডগুলো একটু স্ক্রোল করে নিই, দেন আমরা পড়তে বসবো। ওই যে 5 মিনিটটা কখন তো 3 ঘন্টা পেরিয়ে যাবে, যতক্ষণ না মোবাইলের চার্জটা ব্ল্যাঙ্ক হবে। তারপর তোমার ও বাবা রে কখন শুরু করবে ভেবেছিলাম, আমার কপটা বেজে গেল। হয় কি হয় না? কাছাকাছি সাথে হয়, হাত তোল। এটা হয়তো ভেবেছি পড়তে বসবো, নিউজ ফিড চালাতে চালাতে একদম পুরো শেষ। হয়তো এই জিনিসটা কি করতে হবে, পড়াশোনাতে কাজে লাগাতে হবে। শোনার আগে একটা ট্রিক আছে, যখন পড়তে ইচ্ছা করবে না বা পড়তে বসতে মন চাইবে না, কিন্তু তোর মনে হয় যে হ্যাঁ পড়তে বসলে মনে হয় আজ আমার রেজাল্টটা ভালো হবে, কিন্তু ইচ্ছা করে না। অনেক সময় মন মানে না, দেখি না ভালো লাগছে না, ইচ্ছা করছে না, আর সকাল থেকে পড়তে বসবো, কেমন লাগছে, ঘুম পাচ্ছে, তুলছি, খিদে পেয়ে যাচ্ছে। পড়তে বসে সব থেকে বড় বড় রোগ হচ্ছে ঘুম পাওয়া, খিদে পাওয়া, ইচ্ছা করছে না, ভালো লাগছে না, ল্যাদ লাগছে, ঘুমিয়ে যায়, একটু শুয়ে যায়, একটু হেলে যায়, একটু মোবাইলটা দেখে নিই। এগুলো হচ্ছে সমস্যা, পৃথিবীর সবার সমস্যা। আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যা পড়তে ইচ্ছা করে, এটা মনে রাখবি। আইনস্টাইনেরও পড়তে ভালো লাগতো না, আমারও পড়তে ইচ্ছা করে না, যত রকমের বড় বড় ইউনিভার্সিটি স্যার আছে তাদেরও পড়তে ইচ্ছা করে না। তারা একটা পলিসি লাগায়, আমি একটা পলিসি লাগাই। আমি জানতাম না, মাধ্যমিকের আগে পর্যন্ত আমি জানতাম না এই পলিসিতে পড়া হয় ভালো। কি পলিসিটা? নিজের মনকে বলি 2 মিনিট পড়তে বসবো, 2 মিনিট, 2 মিনিটের বেশি পড়তে বসবো না। আমি 2 মিনিট বইটা নিয়ে বসবো, খাতাটা নিয়ে বসবো আর পেনটা নিয়ে বসবো, মোবাইলটাকে সরিয়ে দেবো 2 মিনিটের জন্য। ওই 2 মিনিট তোর 15 মিনিট প্রথম দিন হবে, 15 মিনিট হয়ে যাওয়ার পর একটা অভ্যাস দাঁড়িয়ে যাবে। এই 2 মিনিট করে 1 সপ্তাহ কর, 15 মিনিটটা 1 সপ্তাহ পর 1 ঘন্টা হয়ে যাবে, আর 2 সপ্তাহ করলে এটা 2 ঘন্টা হয়ে যাবে। আর যদি 21 দিন করিস এটাকে, তোর এটা 3-4 ঘন্টা হয়ে যাবে আরামসে। 2 মিনিট তুই যে কোনো কাজ ভাব 2 মিনিট করবো, আর 2 মিনিট কাজ তুই যদি করে নিস 2 মিনিট কাজটা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? লাস্ট, ইমপ্লিমেন্ট করলে চলবে না, জিনিসটাকে ফলো আপ রাখতে হবে। ঠিক আছে, ফলো আপ করতে হবে। ফলো আপ করার সঙ্গে সঙ্গে রিভিউ মারতে হবে। রিভিউ মানে দেখতে হবে কাজটা ঠিক জায়গায় যাচ্ছে তো, আমার প্ল্যান অনুযায়ী আমি করছি তো। ধর তোর 12 পড়ছিস, তুই 11 পড়াগুলো গদ করে মুখস্থ করছিস এখনো, আর ভাবছিস ওই 11 পড়াগুলো 12 আসবে। তোর প্ল্যানিংও নেই আর তোর অ্যাকশনও নেই, 11 পড়া করছিস তুই এখন বিএসটিটি। আর এই ভগবান কোথায় এলাম আমরা? তাহলে যে কোনো জায়গায় তোর প্ল্যানটা লাগালি, ইমপ্লিমেন্ট করলি, সব ঠিক আছে, আগে দেখে না ভাই প্ল্যান ঠিকঠাক যাচ্ছে তো না, নেশা করে প্ল্যান করেছিলি রাত্রেবেলা ঘুমে করে। অনেক সময় এরকম হয় দেখবি ঘুমের করে এত ঘুমিয়ে দুপুরবেলায়, বিকালবেলা যখন ঘুম থেকে করে ভোরবেলা উঠেছি, কোথায় এলাম রে ভাই এটা, কোথায় এলাম, মা এত সকাল সকাল আমাকে উঠিয়ে দিলে কেন, কটা বাজছে, 6টার সময় উঠিয়ে দিলে আমাকে, এটা এবার ঘুমাই। এই রোগগুলো কিন্তু হয় কেন? এগুলো ভুলভাল চিন্তা ভাবনা হয়। ফলো আপ অ্যাকশন রাখবি, রিভিউ করবি প্ল্যানটা যে হ্যাঁ ঠিকঠাক যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে, তাহলে মনে রাখবি তোর প্ল্যান সাকসেসফুল। এই হচ্ছে স্টেপ প্রসেস প্রক্রিয়া। ক্লিয়ার? দেখ দেখো প্ল্যানিংকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হয় স্ট্যান্ডিং ইউজ প্ল্যান, আর একটা হয় সিঙ্গেল ইউজ প্ল্যান। স্ট্যান্ডিং ইউজ প্ল্যান আর সিঙ্গেল ইউজ প্ল্যানের মধ্যে পার্থক্যটাকে বুঝে নাও, তারপর টাইপসগুলো বোঝাবো। স্ট্যান্ডিং ইউজ প্ল্যান মানে হচ্ছে ওই প্ল্যানটাই আগামী 10 বছর ধরে চলে আসছে। যেরকম আমি অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছি,
এই আমি আগামী 5 বছর ধরে ওই অ্যাকাউন্টেন্সি ফরম্যাট সবই একই করাচ্ছি, এখনো তাই করাচ্ছি, ঠিক আছে? তার মানে ওটা আমি রিপিটেডলি ওয়েতে চলে আসছে, ওটাকে বলা হয় স্ট্যান্ডিং ইউজ প্ল্যান, মানে ইউজড এগেন অ্যান্ড এগেন। আগের বছর যেভাবে অ্যাকাউন্টেন্সি পড়েছিলাম আমি সেইভাবে এখন অ্যাকাউন্টেন্সি পড়েছি, শুধুমাত্র এক্সাম ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি? আর সিঙ্গেল ইউজ প্ল্যান মানে একবার হবে, এই বছর হবে, পরের বছর না হতে পারে। আর এই বছর আমার 10টা স্টুডেন্ট 15টা স্টুডেন্ট আছে, পরের বছর আমার না হতে পারে, হতে পারে কি না হতে পারে বল? সিঙ্গেল ইউজ প্ল্যান মানে এই বছরের জন্য এটা সাকসেসফুল। আমি তোদেরকে স্কিম দিলাম ভাই, আর এই অঙ্কটা যদি তুই করে দিস তাহলে তোকে আজকে বিরিয়ানি খাওয়াবো, দ্যাট ইজ সিঙ্গেল ইউজ প্ল্যান। একবার হবে, তোকেই দেবো, বারবার দেবো না, এটা রিপিটেড হবে না। সিঙ্গেল ইউজ প্ল্যান মানে একবার হবে, ওয়ান টাইম। আর রিপিটেড মানে হচ্ছে আগে যে প্ল্যানটা কাজে লাগিয়েছিলাম সেই প্ল্যানটা এখনো চলবে, ওই প্ল্যানটা যদি করি তাহলে ওই প্ল্যান অনুযায়ী আমার চলবে। এটা লং পিরিয়ড অফ টাইমের জন্য অ্যাপ্লিকেবল, এটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য অ্যাপ্লিকেবল। এটা রেকারিং এনেছে, রেকারিং মানে হচ্ছে কি বারবার হয়, বছরের পর বছর একইভাবে কালী পুজো হয়ে আসছে, একইভাবে দুর্গা পুজো হয়ে আসছে, মানে রেকারিং ইন নেচার। আর নন রেকারিং মানে এবার দুর্গা পুজো হবে, অন্যভাবে দুর্গা মা আসবে, হাতিতে চেপে আসবে দুর্গা ঠাকুর। আরে আমি জানি না এটা কখন কি হয় না। নন রেকারিং মানে যেটা রিপিটেড হয় না, আর রেকারিং মানে প্রত্যেক মাসে হয়, প্রত্যেকবারে হয়। ক্লিয়ার হচ্ছে? স্ট্যান্ডিং ইউজ প্ল্যান মানে কি আগামী 4 বছর ধরে আমি যেভাবে অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছিলাম, এই বছর আমি অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছি ঠিকই, কিন্তু ওরকম ভাবে পড়াচ্ছি না, একটু মডিফাই করছি ব্যাপারটাকে, একটু অন্যভাবে পড়াচ্ছি। কেন বলতো? ওদের সেমিস্টার ওয়াইজ চলে এসছে, সেমিস্টার ওয়াইজের জন্য আমি একটু অন্যভাবে পড়াচ্ছি, কারণ মডিফাই করা যায়। কিন্তু সিঙ্গেল ইউজ প্ল্যান মডিফাই জীবনে করা যাবে না। তুই চিলি চিকেন করছিস, তুই কোনোদিন চিলি চিকেনটা খাওয়ার পর বা খাওয়ার সময় ওটাকে কোনোদিন চিলি পানির করতে পারবি? করতে পারবি না। তার মানে সিঙ্গেল ইউজ প্ল্যান নেভার মডিফাই, ঠিক আছে? কোনোভাবে মডিফাই করা যাবে না। সিঙ্গেল ইউজ প্ল্যান সাধারণত কারা করে? মিডিল লেভেল এবং লোয়ার লেভেল ম্যানেজাররা, আর এখানে কারা করে? টপ লেভেল ম্যানেজাররা, ঠিক আছে? এবার যত রকমের লিখেছি পলিসি, স্ট্র্যাটেজি, প্রসিডিওর, মেথড, রুল, অবজেক্টিভ, ঠিক আছে? এইগুলো সব হচ্ছে স্ট্যান্ডিং ইউজের মধ্যে। আর একটা জিনিস মনে রাখ ভালো করে, যদি নিজের জন্য মনে রাখ ভালো করে, ওআরএস এর নাম শুনেছিস? ওআরএস এর নাম শুনেছিস? ওআরএস, ঠিক আছে? এমপি নাম শুনেছিস? এমপি আরেকটা পি লাগিয়ে দে। ওআরএস এর ফুল ফর্ম কি? ও ফর অবজেক্টিভ, আর ফর রুল, এস ফর স্ট্র্যাটেজি, লাগিয়ে দে। ওআরএস খাবে এমপি, কে খাবে? এমপি খাবে ওআরএস, এমপি খাবে ওআরএস। তাহলে ও ফর অবজেক্টিভ, আর ফর রুল, এস ফর স্ট্র্যাটেজি, ঠিক আছে? আর এম ফর কি? এম ফর হচ্ছে মেথড, পি ফর প্রসিডিওর, আর পি ফর পলিসি। দেখ ভালো করে দেখে নে, এমপি খাবে ওআরএস, এটা শর্ট ফর্ম, মানে এটাকে মনে রাখার জন্য। ওআরএস এর ফুল ফর্ম কি? ও ফর অবজেক্টিভ, আর ফর কি? আর ফর রুলস, এস ফর স্ট্র্যাটেজি। ওআরএস হবে এম ফর মেথড, পি ফর পলিসি, পি ফর প্রসিডিওর। ক্লিয়ার? ওআরএস এমপিপি, ঠিক আছে? এমপি খাবে ওআরএস। তাহলে এই যে কালো দাগগুলো দিয়েছি আমি, স্টারগুলো, এগুলো মনে রাখবি সব স্ট্যান্ডিং ইউজ প্ল্যান, মানে হচ্ছে এগুলো বছরের পর বছর রিপিট হতে থাকে, একই প্ল্যান বারবার করে রিপিট হতে থাকে, সেগুলোকে বলে স্ট্যান্ডিং ইউজ প্ল্যান। তানিশা, স্ট্যান্ডিং ইউজ প্ল্যান কোনগুলোকে বলা হয়? যেগুলো বছরের পর বছর রিপিট হয়ে থাকে। আর এটা জিনিস মনে রাখ, তাহলে এটা কি মনে রাখবি? ওআরএস এমপিপি। এমপিপি মানে হচ্ছে বল মেথড, পলিসি, প্রসিডিওর, আর ওআরএস অবজেক্টিভ, রুলস আর স্ট্র্যাটেজি। এমপি খাবে ওআরএস, এমপি খাবে ওআরএস। ক্লিয়ার? লিখে দিচ্ছি, এমপিপি খাবে ওআরএস। ক্লিয়ার? আর একটা শুনে রাখ, সিঙ্গেল ইউজ প্ল্যানের জন্য যারা এখন ধর সিঙ্গেল আছিস বা সিঙ্গেল থাকবি ভেবেছিস, তাহলে সিঙ্গেল থাকতে থাকতে বিপি হাই হয়ে যাবে। কি হাই হয়ে যাবে? বিপি মানে ব্লাড প্রেসার, আর এখানে বিপি মানে বাজেট আর প্রোগ্রাম, হ্যাঁ কি না? সিঙ্গেল ইউজের জন্য বাজেট আর বিপি, মানে বিপি মানে হচ্ছে বাজেট আর প্রোগ্রাম। সিঙ্গেলদের জন্য আছে একটা স্কিম বিপি, কি নাম? বি আর পি, বি ফর বাজেট আর পি ফর প্রোগ্রাম। মনে থাকবে? বাজেট আর প্রোগ্রাম, ঠিক আছে? সিঙ্গেলের জন্য বাজেট আর প্রোগ্রাম বিপি, আর ডবলের জন্য বা মাল্টিপল ইউজের জন্য কি? এমপিপি খাবে ওআরএস। এমপিপি মানে হচ্ছে মেথড, বল রে, মেথড, পলিসি, প্রসিডিওর, আর ওআরএস এর নাম অবজেক্টিভ, রুলস আর স্ট্র্যাটেজি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবারে একটু বলে দিই কোনটাকে কি বলা হয়। চেক করছি অবজেক্টিভ কি।
আমাকে এই বছরের মধ্যে 100টা স্টুডেন্ট ঢোকাতে হবে, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। 100 জন আমার কাছে পড়বে, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। ক্লিয়ার হলো? এটাকে বলা হয় অবজেক্টিভ। যারা আমি সেট করলাম এটা আমাকে করতে হবে উইদিন দ্যাট পিরিয়ড অফ টাইম। বল। হ্যাঁ একদম রাইট। ডিজায়ার্ড, অবজেক্টিভ, এম বোথ আর সেম জিনিস। ঠিক আছে। রুলস, রুলস মানে কি? রুলস মানে কি বল, তোরা কি বলতে পারবি? একদম। দেখবি দোকানদার একটা কথা বলে, অ্যাডভান্স ফেরত দেওয়া যায় না, অ্যাডভান্স ফেরত দিতে পারবো না। তার মানে কি? এটা রুলস আমার কোম্পানির, হ্যাঁ কি না? আমার ক্লাসরুমে কেউ ফোন ধরতে পারবি না, এটা রুলস, এটা মানতে হবে তোকে, না মানলে বাইরে বার করে দেবো। এটা রুলস, তো রুলস। ঠিক আছে। যদি এরকম সত্যি হতো না তাহলে আধেকজন বাইরেই থাকতো বসে। তাহলে রুলস বুঝতে পারলি আর অবজেক্টিভ বুঝতে পারলি কি জিনিস? রুলস মানে আমার এখানে এটা ইউজ করা যাবে না, আমি ধার দেবো না, নো ক্রেডিট, এখানে ধার দেওয়া অ্যালাউ নেই। বাসের লেখা থাকে মালের দায়িত্ব আরোহী, লেখা থাকে না? মালের দায়িত্ব আরোহী মনে হচ্ছে যদি মাল চুরি হয়ে যায় এটা বাসের দায়িত্ব নয়, রাইট। অবজেক্টিভ মানে বুঝতে পারলি এই বছর আমাকে 20% বাড়াতে হবে বা আমাকে 100টা স্টুডেন্ট ঢোকাতে হবে, এটা আমার অবজেক্টিভ হতে পারে। আর রুল হচ্ছে কিরকম, এখানে ফোন ধরা যাবে না, এখানে কোনো রকমের নোংরামি করা যাবে না, এখানে কোনো রকমের বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, এটা আমার রুল। মানতে হবে মানে আলাদা বাইরে বার করে দেবো, তাই কি না? ভেরি গুড। আচ্ছা এবার আসছি, এবার আসবো পলিসিতে। পলিসি কি ভাই? পলিসি কি না, আমার কাছে যদি জিনিস ফেরত দিতে হয়, তাহলে আমি একটা জামা কাপড়ের দোকান আছে, হোলসেলার, যদি জিনিস ফেরত দিতে হয় তাহলে সন্ধ্যেবেলা 6টা থেকে 7টার মধ্যে এসে তবে ফেরত দেবো, নাহলে দিতে পারবো না ভাই। এটা আমার পলিসি, একটা পলিসি রাখলাম। ঠিক আছে। আমি পলিসি এইটাও রাখলাম যে ধর যদি গুডস কিনে নাও তুমি তাহলে আর ফেরত নেবো না, হয় তুমি ওটাকে ফেরত দিয়ে অন্য জিনিস নাও কিন্তু তোমাকে টাকা ফেরত দেবো না, এটা হচ্ছে পলিসি। হ্যাঁ কাজ করার একদম প্রক্রিয়া, পলিসি মানে প্রক্রিয়া, কাজ করার প্রক্রিয়া, রাইট। আচ্ছা এরপর আসবো প্রসিডিওর। দেখ তোরা যখন চাকরি পাবি বা বড় বড় জায়গায় যখন সরকারি জায়গায় ফিল আপ করবি, প্রথম হয় ফর্ম ফিল আপ, তারপরে হয় রিটেন এক্সাম, তারপরে হয় ইন্টারভিউ, তারপরে হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তুই চাকরি পাস। তার মানে একটা প্রসেস আছে, এটাকে বলা হয় প্রসিডিওর। প্রসিডিওর মানে স্টেপ ওয়াইজ তোরা করিস, হ্যাঁ কি না? 11 পড়েছিস তাই জন্য তোরা 12 উঠেছিস, 10 দিয়েছিস তার জন্য তোরা 11 উঠেছিস, 9 দিয়েছিস সেজন্য তোরা 10 উঠেছিস। তার মানে এটা একটা প্রসিডিওর। তুই 1 থেকে ডাইরেক্ট সুইচ করতে পারবি না 12-এ, আবার 12 থেকে হতে পারবি না গ্র্যাজুয়েশনে ডাইরেক্ট, মানে গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার হতে পারবি। স্টেপ ওয়াইজ করতে হবে। প্রসিডিওর মানে যে স্টেপ ওয়াইজ, রাইট? মনে থাকবে, স্টেপ ওয়াইজ থিংস যাকে বলে প্রসিডিওর। আসছি মেথড। মেথড মানে কি, আমি ফুল জোর ধর আমার এখানে থেকে একটা ডেস্টিনেশন যাব, তো আমি অন্যভাবে যেতে পারি। আমি যদি ফুল জোর যাই ভেবে না, আমি বিয়ন্ড দিয়েও ফুল জোর যেতে পারি, আমি শরৎপল্লীও ফুল জোর যেতে পারি, আবার আমি এ টাইপ দিয়েও ফুল জোর যেতে পারি। মেথড আর ডিফারেন্স, বাট ডেস্টিনেশন উইল বি দ্য সেম। অনেকের খারাপভাবে বোঝায়, আমি আমাদের অ্যাকাউন্টেন্সি বোঝাচ্ছি, আমি যদি বকে বোঝাই ওটাভাবে বোঝাতে পারি, আবার হেসে খেলে বোঝাতে পারি, আবার রাগ দেখিয়েও বোঝাতে পারি, পারি কি পারি না? আবার মার দিয়ে বোঝাতে পারি। তাহলে যার যেরকম আর কি মেথড, ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? যে যেরকম ভাবে একটা জিনিসকে যে যেরকম ভাবে করবে। ধর বৃষ্টি পড়ছে, লেট ইট গিভ অ্যান এক্সাম্পল, বৃষ্টি পড়ছে, তুই ভাবিস বাবারে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোলে আমার মাথা ধরবে, সর্দি হবে, শরীর খারাপ হবে। আর আমি দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, এতদিন পর গরমের পর বৃষ্টি পড়ছে, বাইরে গিয়ে একদম দারুণভাবে ফুটবল খেলবো, যা হবে দেখা যাবে। একই কাজ বিভিন্ন ভাবে দেখা পাবে, বিভিন্ন ভাবে করাটাকে বলছে মেথড। ক্লিয়ার? স্ট্র্যাটেজি মানে কি, এই লং টার্ম, তারা একটা লং টার্ম প্ল্যান করলাম, আমাকে 5 বছরের মধ্যে লাখ টাকা কামাতে হবে, তা সম্ভব? 5 বছরের মধ্যে মাসে লাখ টাকা কামাতে হবে, 1 লাখ 1.5 লাখ টাকা কামাতে হবে, তা সম্ভব? কখন? তো যখন স্ট্র্যাটেজি থাকবে, আমি লাখ টাকা কামাবো, একটা বিজনেস খুলবো। বিজনেসটা কি করবো না, একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম খুলবো, সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম খুলবো। তাহলে কি করলাম, আমি একটা স্ট্র্যাটেজি বানালাম যে এই দোকানটা নেবো, এখানে ভাড়া, এইখান থেকে মানে এখানে সেল হবে, মানে লং টার্ম প্ল্যানিংটাকে ছোট ছোট স্টেপে ভাগ করলাম।
ছোট ছোট স্টেপে ভাগ করে ওটাই কাজে লাগতে শুরু করে দিলাম, স্ট্র্যাটেজি বানিয়ে নিলাম। আমি সকালবেলা 7টার সময় দোকান খুলবো, 9টার সময় টিফিন খাবো, বা 1টার সময় দোকানটা বন্ধ করবো, আবার বিকালবেলা খুলবো, রাত্রেবেলা দোকান বন্ধ করবো। এটা স্ট্র্যাটেজি। ওই টাস্কটাকে, অবজেক্টিভটাকে ছোট ছোট ভাগে ভাগ করলাম। ওটাকে ভাগ করলাম কেন না, নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য। মাথায় ঢুকছে না ঢুকছে না তানিশা? মাথায় ঢুকছে? ভেরি গুড। এইগুলো হচ্ছে ব্যাপার। এবার আসি বাজেট। দেখ, বাজেট বছরে একবার হয়, মানে যারা বড় বড় কোম্পানি চালায় বাজেট একবার হয়। ওই বাজেটের জন্য একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে ভাবি যে এইবারে আমি 100টা স্টুডেন্ট ঢোকাবো, পরের বছরে কিন্তু আমার অন্য প্ল্যান থাকবে। তা থাকবে কি থাকবে না? তার মানে এটা সিঙ্গেল ইউজ প্ল্যান। বাজেট হচ্ছে সিঙ্গেল ইউজ প্ল্যান, মনে থাকবে। বাজেট একবারই করাবো বছরে, করার পর নেক্সট ইয়ার নতুন বাজেট হবে। প্রোগ্রাম, একটা প্রোগ্রাম করছি, ধর আমি টিচার্স ডে প্রোগ্রাম করছি, এই বছরের প্রোগ্রামটা পরের বছরের প্রোগ্রাম থেকে আলাদা হবে, পরের বছর প্রোগ্রামটা তার পরের বছর প্রোগ্রাম থেকে আলাদা হবে। হবে কি হবে না? প্রোগ্রাম হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রাম, হতে পারে একই, কিন্তু আমরা ডিফারেন্ট স্ট্র্যাটেজি লাগাবো, ডিফারেন্ট ভাবে কাজ করবো। তাহলে সিঙ্গেল ইউজ প্ল্যান হচ্ছে কি হচ্ছে না? মাথায় ঢুকছে কি স্যার ম্যাডামরা? বলো। প্রোগ্রাম একটা, আরেকটা জিনিস বলি, প্রোগ্রাম একটা আউটলাইন দিচ্ছে। প্রোগ্রাম একটা মানে ওভারঅল কিসে দিচ্ছে? প্রোগ্রাম হচ্ছে এই সব কটার পলিসি, স্ট্র্যাটেজি, প্রসিডিওর, মেথড, রুল, অবজেক্টিভ, এদেরকে যদি সব কটাকে মেলাস তাহলে একটা প্রোগ্রাম সাকসেসফুল হবে। আরে বিয়ে বাড়ি করছি, অবজেক্টিভ বিয়ে বাড়ি, রুল থাকবে বিয়ে বাড়িতে যে মদ ফদ খেয়ে বা ড্রাগস ফ্রাগস নিয়ে এলাও না এখানে, ভাই খারাপ নেশাপাতি করে এখানে এলাও নেই। মেথড থাকবে, তুই সব এক কিছু অ্যারেঞ্জমেন্ট করছিস, তা তো সম্ভব নয়, সবাইকে সব কিছু কাজ ডিস্ট্রিবিউট করে দিতে হবে। প্রসিডিওর থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, পলিসি থাকবে, তবে একটা বিয়ে বাড়ি সাকসেসফুল হবে। মানে একটা প্রোগ্রাম করতে গেলে এই সব কটা জিনিস চাই, এই সব কটা জিনিস না থাকলে একটা প্রোগ্রাম হবে না, সেটা বাজে দিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে মেন কনসেপ্ট। তাছাড়াও তোরা অনেক কিছু বই পাবি, পড়বি বইটা। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও, রিপ্লাই অবশ্যই পাবে। এরপরে অবশ্যই অ্যাকাউন্টেন্সিরও বিভিন্ন পার্টস আসবে।